বৃষ্টির পরেই কি আমাদের গাছের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে? এটা কি বাধ্যতামূলক? এটা না করলে কি কোনো অসুবিধা হবে? এমন বিষয় কিন্তু অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে এবং আমরা অনেক বাগানেই রয়েছি যারা এই সমস্ত স্প্রেগুলি করি না। আবার অনেক বাগানেই রয়েছি যারা এই সমস্ত স্প্রেগুলি করি। এই সমস্ত স্প্রেগুলি যারা করে তারা ওই যে বলে না, ঠেকে ঠেকে শিখে, এইরকম বিষয়টা। কারণ অনেক সময় দেখা গেছে বর্ষাকালে, আমি যেমন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক সময় অনেকগুলি চন্দ্রমল্লিকা করি এবং টানা 7 দিন 8 দিন বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে চন্দ্রমল্লিকাগুলির দিকে আর ধ্যান দিইনি। গাছগুলি বেশ বেড়েছে, হেসে খেলে বেড়ে আছে, গাছগুলি বেশ সুন্দর দেখা যাচ্ছে, চেহারাও ভালো আছে। তারপরে গাছের দিকে আর কোনো ধ্যান দিইনি। হঠাৎ করে যখন রোদ উঠলো, তখন দেখা গেল 3 দিন 4 দিন পর রোদ উঠলো, তখন দেখি রোদ ওঠার পর গাছগুলি ঝিমিয়ে যাচ্ছে। তো দুপুরবেলা গাছগুলি ঝিমিয়ে যাচ্ছে, যে গাছগুলি সেট গাছ সেগুলি ঝিমিয়ে যাচ্ছে। তার কারণটা তখন দেখার জন্য তাড়াতাড়ি করে সেই সমস্ত গাছগুলিতে কেন হচ্ছে সেই বিষয়টা আমার মধ্যে অনেকটা কৌতূহল ছিল। এবং তারপরে সেই সমস্ত গাছগুলি আবার দেখি বিকেল যখন হচ্ছে তখন আবার তারা সতেজ হয়ে যাচ্ছে। তো একটা গাছ বাদ দিয়ে বাকি গাছগুলিতে আমি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেছিলাম, গাছের গোড়ায় দিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি সেগুলিকে দেওয়ার চেষ্টা করেছিলাম যে যাতে নষ্ট না হয়। এবং একটা গাছকে আমি সেটা ব্যবহার করিনি এবং পরবর্তীতে দেখি সেই সমস্ত গাছগুলির গোড়া তো পচলোই, তার সঙ্গে সঙ্গে গাছের উপরেও পচন ধরেছিল এবং সমস্ত গাছটি শেষ পর্যন্ত মারা গেল। তো এটা কেন হলো? তার প্রথম কারণ হচ্ছে যে এই যে টানা বৃষ্টিটা হয়ে যায়, এই বৃষ্টি হওয়ার ফলে এই গাছের গোড়াতে অনেক সময় ধরে জল জমে থাকার ফলে ভেতরে যে সমস্ত জৈব খাবারগুলি থাকে সেই খাবারগুলি পচে এবং সেখানে একটা দুর্গন্ধ তৈরি হয় এবং সেখানে একটা ফাঙ্গালের বসবাসের একটা উপযোগী পরিবেশ তৈরি হয়। আর যার ফলে কি হয়, সেই সময় ওই যে গাছের রুটগুলি রয়েছে সেগুলি জলটা না বেরিয়ে যাওয়ার পর তারা ওই জলের মধ্যে দীর্ঘ সময় থাকার ফলে জল থেকেও তারা অক্সিজেন না পেয়ে এবং জলটাও তো দূষিত হয়ে যায়, কারণ সেই সময় টবের মাটিটাও দূষিত হয়ে যায়। তখন কিন্তু তার গাছগুলি শ্বাসরুদ্ধ হয়ে সেই সমস্ত শিকড়গুলি পচতে শুরু করে এবং এই পচনটা নিচ থেকে আস্তে 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 উপরের দিকে উঠতে শুরু করে। এই একটা সমস্যা দেখা যায় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। এবং এটা শুধু চন্দ্রমল্লিকা না, এটা জবা গাছেরও দেখা যায়, আরো অন্যান্য সমস্ত গাছে, জেড প্ল্যান্টের বিশেষ করে দেখা যায়, আর প্রচুর গাছের এই সমস্যাটি কিন্তু দেখা যায় এবং এটা কিন্তু আমার হয়েছে, আপনাদেরও হতে পারে। আরেকটি বিষয় দেখা যায় সেটা হচ্ছে বৃষ্টিতে গাছের উপরের দিকের পাতাগুলো হঠাৎ করে ধসা। পাতাটি উপরের দিকে মানে একবার মাথার পাতা ধসা হবে তেমনটা নয়, গাছের নিচের দিক থেকে পচতে পচতে উপরের দিকে উঠতে থাকে। এটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও দেখা যায় এবং অন্যান্য ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেও এটা দেখা যায়, নিচের দিকে পাতাগুলি পচতে শুরু করে। এবার নিচের দিকে পাতাগুলি কেন পচে? কারণ নিচের যে পুরোনো পাতাগুলি রয়েছে, এই পুরোনো পাতাগুলি গাছ একটা সময় আসে যাদেরকে ঝরিয়ে ফেলার একটা ইচ্ছে হয়ে যায়, মানে রেচন প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয়, একটা সময় ধীরে ধীরে গাছ তার পাতাগুলিকে ঝরিয়ে ফেলে। এবার এই ঝরিয়ে ফেলা পাতাগুলি যখন মোটামুটি ভাবে গাছ এদের থেকে খাবার নেওয়া বন্ধ করে দেয় এবং এদের মধ্যে দূষিত পদার্থ জমানো শুরু করে, তখন এই সমস্ত পাতাগুলি আর গাছ খুব একটা গুরুত্ব দেয় না। গাছ তখন উপরের পাতার দিকে ধ্যান থাকে। তখন এই সমস্ত গাছের পাতাগুলি যখন কন্টিনিউ বৃষ্টির জল পড়তে থাকে তখন এই সমস্ত পাতাগুলি পচতে শুরু করে এবং এইখানে পচে এই পাতার মধ্যে তৈরি হয় ফাঙ্গাল। এবং এই ফাঙ্গালটি আস্তে আস্তে নিচের থেকে তার উপরে পাতা, তার উপরে পাতা, এই করতে করতে উপরে সমস্ত গাছটিকে নষ্ট করে দেয়। এবার যদি নষ্ট নাও করে তো ভেতরের দিকে প্রচুর পাতা এরা পচিয়ে দেবে এবং যার ফলে কি হবে, গাছটি নিস্তেজ হয়ে পড়ে এবং পরবর্তীতে গাছটি মারাও যায়। তো এই এতগুলি কারণ কিন্তু এই বৃষ্টির জলের ফলে হয়। তার জন্য যখনই বৃষ্টি কমবে তখনই আপনাকে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করে দিতে হবে এবং গোড়ায় দিতে হবে, যাতে এই সমস্ত ফাঙ্গালগুলি যখনই স্টার্ট হচ্ছে, তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে মারা যায়। এবার আপনি যদি 2 ঘন্টার মতো সময় পান, বৃষ্টিটা স্টপ হয়ে গেছে, তখন আপনি করে দিতে পারেন। ঠিক আছে, যখন সময় পাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা করার চেষ্টা করবেন। আর বৃষ্টি থেমে গেলে, যখন বৃষ্টি থেমে গেছে, ভালো দিন এসছে, সেই সময় আরেকবার ভালো করে পুরো গাছ দিয়ে স্প্রেটা করে দেবেন। তাতে কি হবে, গাছের অনেকটা উপকারে আসবে এবং গাছের যে ফাঙ্গাল ইনফেকশনটা আছে সেটাই কমবে। এবং এই কারণের জন্য বলে বৃষ্টির শেষে কিন্তু এই সমস্ত কিছু করবেন, তাতে কিন্তু গাছ ভালো থাকে। এবং শুধু এই পর্যন্ত করেই কিন্তু বন্ধ রাখলেই যে ফাঙ্গালকে আপনি আটকে রাখতে পারবেন তেমনটাও নাই। যদি মাত্রাতিরিক্ত ফাঙ্গালের অ্যাটাক হয়ে যায়, বিশেষ করে যদি রুটের মধ্যে আক্রমণটা ঘটে যায়, তাহলে আপনার কিছু করার থাকে না। তখন কিন্তু সেই সমস্ত গাছগুলি যখন প্রথম অবস্থায় দেখবেন যে ঝিমিয়ে যাচ্ছে রোদ উঠলে, তখনই আপনার এই গাছটি তুলতে হবে। সমস্ত গাছ তুলে সেই সমস্ত গাছের রুটগুলোকে সাইজ থেকে ছাঁটাই করে গাছটিকে অ্যান্টিফাঙ্গালের জলে চুবিয়ে রেখে এবং পরবর্তীতে নতুন আর একটা মাটির মিডিয়া নিয়ে সেখানটায় গাছটিকে আবার বসাবেন। দেখবেন আবার নতুন করে গাছটি আবার বাঁচার একটা জায়গা তৈরি হবে, নাহলে কিন্তু পরবর্তী গাছটি কিন্তু একবারে নষ্ট হয়ে যেতে পারে। এটা বিশেষ করে জবা গাছের ক্ষেত্রে বেশি দেখা যায় এই বর্ষাকালে এই সমস্যাগুলি। আর বাকি অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে এই সমস্যায় ভোগে, জেড প্ল্যান্ট ভুগতে থাকে। তারপরে অ্যাগ্লোনিমার ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিয়ে যায়। তারপর আপনার 9 o'clock যেগুলি টাইম ফুল বলা হয় তাদের ক্ষেত্রে হতে পারে, মানি প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে। আপনার বাগানে থাকা শুধুমাত্র বনসাই বাদ দিয়ে যে কোনো গাছের ক্ষেত্রে এই সমস্যাটি
হতে পারে। তো বনসাইটাকে কেন বাদ রাখলাম, কারণ বনসাই একটা বহুবর্ষজীবী একটা উদ্ভিদ, তার সঙ্গে সঙ্গে এরা চিরহরিত উদ্ভিদ এবং এদের সহ্য ধৈর্য ক্ষমতাটা অনেকটা বেশি, এরা চট করে নষ্ট হয় না। এরা যখন গাছে বৃষ্টি পড়ে তখন অন্যান্য গাছ যেমন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, কারণ এদের রূপটা এতটাই সুন্দর, এদের রূপটা দৌড়ে বেড়ায় যে কোন দিক দিয়ে আমি বেরিয়ে আমি নিচে চলে যাব। এরা তখন একটা আলাদা রকম এদের ব্যাপার থাকে, এরা ভীষণ খুশি হয় যখন অন্যান্য গাছের মৃতপ্রায় অবস্থা, তখন এরা ভীষণ খুশি হয়। তাই বনসাইয়ের ক্ষেত্রে এই সমস্যাটি হয় না। তবুও পাতা পচাটা বনসাইয়ের ক্ষেত্রেও দেখা যায়, নিচের পাতাগুলো হঠাৎ করে ঝরে যাওয়া, তো অবশ্যই তাদের ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। তো এই অ্যান্টিফাঙ্গাল এবার আসে যে কোন অ্যান্টিফাঙ্গাল আমরা স্প্রে করব। বর্ষার সময় যে সমস্ত ফাঙ্গাল আক্রমণগুলি ঘটে, সেই সমস্ত ফাঙ্গাল আক্রমণের মধ্যে ধসা রয়েছে, আরো প্রচুর রয়েছে। তার মধ্যে আপনারা সাব ব্যবহার করতে পারেন আর ব্লাইটক্স, এই দুটো অ্যান্টিফাঙ্গাল যদি আপনি আপনার বাগানে রাখেন, যেমন চন্দ্রমল্লিকা বা অন্যান্য কিছুর ক্ষেত্রে আপনারা ব্লাইটক্স ব্যবহার করুন, যেটা কপার অক্সিক্লোরাইড যুক্ত, সেটা খুব ভালো কাজ করে। আবার অন্য কিছু গাছ রয়েছে যে যেমন আপনার পার্মানেন্ট গাছগুলি, জবা বা অন্যান্য গাছ রয়েছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা সাব ব্যবহার করতে পারেন, সেটা ভালো কাজ করে। তো অবশ্যই আপনারা যেটাই ব্যবহার করবেন, বা আরো যদি অন্য কোনো কোম্পানি থাকে তাহলে সেটা 1 লিটার জলে কতটা গুলোতে হবে সেটা আপনারা যখন ক্রয় করবেন তখন সেটা জেনে নেবেন, জেনে নিয়ে সেটা প্যাকেটের মধ্যে লিখে রাখবেন, তাতে আপনার অনেক সুবিধা হবে। তো এই বিষয়গুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার গাছে ফাঙ্গালের আক্রমণটা ঘটবে না। আর এই কারণেই বলা হয় যে যখনই বৃষ্টি কমবে বা বৃষ্টি শেষে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয়। আর আরেকটি বিষয় রয়েছে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেবে। দেখবেন হঠাৎ করে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে তো টবের উপর অনেকটা চাপা ধরে থাকে, সেখানে ভেজা থাকতে 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 অনেক সময় সেখানটায় এই পরিবেশটা তৈরি হয়, তখন হঠাৎ করে পচতে শুরু করে দেয়, ধসার পর সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনাকে এই অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো আপনার মেনে চললে আর তেমন কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা প্রত্যেকে এইগুলো হয়তো আশা রাখছি মেনে চলবেন। আর বাগান খুব বড় বাগান করতে হবে এমনটা নয়, ছোট ছোট বাগান করুন, নিজের শখের 2-4টে গাছ রাখুন, এটাই যথেষ্ট। বাগান অনেক বড় করে মানে অনেক কিছু করতে পারবেন তেমনটা বিষয় নাই। বাগান যে কটা গাছের দরকার সে কটা গাছ নিয়েই করুন এবং আপনার পছন্দের ছোট্ট বাগান করুন, তাহলে দেখবেন আপনার বুঝে পড়ে না, ছোট ঘর ছোট সংসার সুখের হয়, তেমন বাগানের ক্ষেত্রেও ঠিক তাই হবে। যদি আপনি অল্প কটা গাছ রাখেন, আপনার পরিচর্যা কম হবে, আপনি তাদের দেখভাল ভালো করতে পারবেন, সে সমস্ত গাছগুলি ভালো হবে, আপনি ফিডব্যাকটা ভালো পাবেন, আপনার ইচ্ছাটা অনেক ভালো হবে। এই ব্যাপারগুলি একটু বুঝে শুনে আপনারা করবেন। তার কিছু বলা নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।